আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। আজকে ক্লাসের শুরুতেই আমরা শুরু করব পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়ার 21 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন যে তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে অনেক নিদর্শন, তোমরা কি দেখবা না? তোমরা কি সেগুলো দেখবা না যে তোমার শরীরের মধ্যে কি কি নিদর্শনগুলো রয়েছে? আর আজকে আমাদের শরীরের নিদর্শনগুলো হতে খুব ক্ষুদ্র একটি নিদর্শন, আমরা ইন্টেস্টাইন নিয়ে কথা বলবো। সুতরাং আজকের ক্লাসটা স্পেসিফিক্যালি শুধুমাত্র সায়েন্সের কিংবা বায়োলজি স্টুডেন্টের জন্য না, এটা ওভারঅল সায়েন্স, আর্টস, কমার্স কিংবা একজন সাধারণ মানুষেরও শরীরের ভিতরে যে নিদর্শনগুলি রয়েছে সেখান থেকে ক্ষুদ্র একটা নিদর্শন বোঝার জন্য মূলত আজকের ক্লাসটা। সো আসো আমরা ক্ষুদ্রান্তের গঠন এবং ক্ষুদ্রান্তের যে ফাংশন রয়েছে, ইন্টেস্টাইনের যে ফাংশন, এই ফাংশনগুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। ক্ষুদ্রান্ত বলতে মূলত আমরা একদম সলিড বাংলা ভাষায় নাড়ি ভুড়ি বলতে যেটাকে বুঝি সেটাই মূলত ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্ত। তো প্রথমেই আমরা ইন্টেস্টাইনের গঠন সম্পর্কে জানবো। এই ছবিটা তোমাদের অনেকের কাছে পরিচিত যারা এখন আমার ক্লাসটি দেখতেছো। আমি ইতিমধ্যেই পরিপাক ও শ্বসন থেকে বেশ কয়েকটা লেকচার দিয়েছি, তোমরা ইউটিউব থেকে আমার ক্লাসগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। সো আসো জাস্ট রিভিউ করি। এখানে এটা পাকস্থলী, পাকস্থলীর যে অংশটা মানে পাকস্থলীর অংশটা যেখান থেকে শেষ হয়েছে জাস্ট এরপরে মূলত পাকস্থলীর অংশ যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে, এবং ডিউডেনাম যেখান থেকে শুরু হয়েছে এর মাঝখানের এই পুরো অংশটুকুকে মূলত বলা হচ্ছে ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইনকে আবার পরবর্তীতে তিন ভাগে ভাগ করা হয়েছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। সো ইন্টেস্টাইন কিন্তু এইটা তোমরা দেখে নাও ভালোভাবে। ইন্টেস্টাইনটা পাকস্থলীর যে অংশটা শেষ হয়েছে সেখান থেকে শুরু করে জাস্ট লার্জ ইন্টেস্টাইনের আগ পর্যন্ত এই অংশটুকুটাকে মূলত বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বলা হচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমরা আর একটু জুম করি তাহলে যে অংশটা দেখতে পাবো এর মধ্যে, আচ্ছা দেখতে পাচ্ছ নিশ্চয়, এটা হচ্ছে ইন্টেস্টাইনের ইন্টারনাল স্ট্রাকচার। জাস্ট আমরা যদি ইন্টেস্টাইনকে নিয়ে এসে জুম করে দেখি তাহলে জাস্ট এরকম একটা অংশ পাবো। সো এর সবচেয়ে বাইরের যে স্তরটা রয়েছে, এই বাইরের স্তরটার নাম হচ্ছে সেরোসা। তোমরা জানো গতদিন আমরা যখন পাকস্থলী পড়াচ্ছিলাম তখনও সেম বিষয়গুলো রয়েছিল। সো এর বাইরে যে স্তরটা, এই বাইরের স্তরটার নাম হচ্ছে সেরোসা। বাইরের স্তরের পরবর্তী যে দুটি স্তর রয়েছে এই দুটি স্তরটাকে মূলত বলা হয় পেশি স্তর। একটা রয়েছে অনুদৈর্ঘ্য পেশি স্তর আর আরেকটা স্তর রয়েছে যেটা হচ্ছে বৃত্তাকার পেশি স্তর। এখন অনুদৈর্ঘ্য বা বৃত্তাকার পেশি স্তরের কাজগুলো মূলত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে ইন্টেস্টাইনটিকে সাহায্য করে আর কি। অনুদৈর্ঘ্য পেশি স্তরটা হচ্ছে লম্বালম্বী সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, অর্থাৎ অনুদৈর্ঘ্য বা দৈর্ঘ্য বরাবর। আর যেটা বৃত্তাকার পেশি স্তর, বৃত্তাকার পেশি স্তরটা জাস্ট প্রস্থ বরাবর সংকোচন বা প্রসারণ করে থাকে। সো এর সবচেয়ে ভিতরে যে স্তরটা, অর্থাৎ ইন্টেস্টাইনের সবচেয়ে ভিতরে যে স্তর, এই স্তরটাকে মূলত বলা হয় মিউকোসা স্তর। আর মিউকোসার ঠিক নিচেই রয়েছে সাবমিউকোসা। এখন মিউকোসা স্তরে কি রয়েছে? মিউকোসা স্তর থেকে এই যে ফিঙ্গার লাইক যে প্রজেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্তর এইটাই মূলত মিউকোসা স্তর থেকে তৈরি হয়েছে। অর্থাৎ এটা যদি মিউকোসা স্তর হয়, সো এই মিউকোসা স্তর থেকে যে ফিঙ্গার লাইক যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা বের হয়ে গেছে। এই ফিঙ্গার লাইক স্ট্রাকচারটাকেই মূলত বলা হয় ভিলি। আর এই ভিলি থেকেই বা ভিলি দিয়েই কিন্তু আমাদের খাবারটা শোষণ হয়ে থাকে। অর্থাৎ আমরা যে লার্জ মলিকুলগুলো খাচ্ছি বা যে কোনো মলিকুল যে খাবারটা খাই, এটা যে জাস্ট আমাদের শরীরে যে ভেঙে যায় এবং আমার শরীর থেকে বের হয়ে যায় বিষয়টা কিন্তু তা না। আমরা যে খাবারগুলো খাই এটা আমার শরীরের ভিতর প্রবেশ করে, যেগুলো ভেঙে ক্ষুদ্র করা প্রয়োজন সেগুলো ভেঙে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোই আমার শরীরে যা প্রয়োজন, অর্থাৎ আমার ব্লাডের সাথে মিশে যে পুরো শরীরে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা এই নিউট্রিয়েন্টগুলো প্রবাহিত হয়। আর যেগুলো প্রয়োজন না সেগুলো পরবর্তীতে বৃহদান্ত দিয়ে আমাদের শরীর থেকে বের হয়ে চলে যায়। সো আমাদের শরীরের মধ্যে যে শোষণটা যে অংশটা করে থাকে, অর্থাৎ আমরা যে নিউট্রিয়েন্টগুলো, আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবার থেকে যে নিউট্রিয়েন্টগুলো আমার ব্লাডের সাথে মিশে যাচ্ছে, সে ব্লাডের সাথে মূলত এই ভিলির মাধ্যমে আমাদের ব্লাডের মধ্যে প্রবেশ করে খাবারগুলো।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এবার আসো আমরা ভিলি নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাস্ট এই অংশটুকুতে দেখো একটু, হ্যাঁ হ্যাঁ, সো এই অংশটা হচ্ছে আমাদের মূলত একটা ভিলি। জাস্ট তোমরা একটু আগে যে আঙ্গুলের মতো অভিক্ষেপটা দেখলাম, তাকে যদি আমরা এবার জুম করি বা তাকে নিয়ে আসি, তাহলে এটাই মূলত ভিলাস বা ভিলি। ভিলাস বলা হচ্ছে সিঙ্গুলার ফর্মটা, আর ভিলিটাকে বলা হচ্ছে প্লুরাল ফর্মটা। আচ্ছা, যেহেতু আমরা এখানে একটা দেখাচ্ছি তাই এটা ভিলাস। এগুলো পরীক্ষায় আসে যে সিঙ্গুলার কি বা প্লুরাল কি। সো এই চিত্রটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো, এটা একটা ভিলাস। এই ভিলাসের সবচেয়ে বাইরের যে আবরণ, সবচেয়ে বাইরে এপিথেলিয়াল কোষের একটা আবরণ দ্বারা ভিলাসটা আবৃত থাকে। জাস্ট এই আবরণটা হচ্ছে এপিথেলিয়াল সেলের একটা আবরণ। সো ভিলাসের সবচেয়ে বাইরের আবরণটা কি? ভিলাসের সবচেয়ে বাইরের আবরণটা হচ্ছে এপিথেলিয়াল সেলের একটা আবরণ থাকে। আচ্ছা, এটা আমি এখন মিশিয়ে দিলাম। আমি একটু অন্য কালারটা ইউজ করি। এরপর ভিলাসের মধ্যে আর কি কি অবস্থান করে? আচ্ছা, এই যে রেড যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, রেড অংশ, এই রেড অংশটাকে মূলত বলা হয় আর্টারি, অর্থাৎ এটা হচ্ছে ব্লাড ভেসেল। আর এটা রেড কেন? এটা অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা ক্যারি করতেছে, এটা রেড। তাহলে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড কে ক্যারি করে? আর্টারি ক্যারি করে। সো এটা হচ্ছে আর্টারি। এখন আর্টারিটা এইখানে এসে এখানে রয়েছে আমাদের ব্লাড ক্যাপিলারিজ। সো ক্যাপিলারিজের পর জাস্ট তোমরা আমি যদি এখানে দেখাই, জাস্ট এটা যদি ব্লাড ক্যাপিলারিজ হয়, সরি জাস্ট সে এটা ব্লাড ক্যাপিলারিজ। সো এটা যদি আর্টারি হয়, এটা আর্টারি যদি হয়, তাহলে ব্লাড ক্যাপিলারিজের পরবর্তী যে অংশটা সেটা নিশ্চয়ই ভেন। সো এই ক্ষেত্রেও এটা রেড যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই রেড অংশটা হচ্ছে আর্টারি। এবার এখানে রয়েছে ব্লাড ক্যাপিলারিজ। সো ব্লাড ক্যাপিলারিজের পরবর্তী যে অংশটা এটা হচ্ছে ভেন, আর এই ভেনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ক্যারি করে। এনিওয়ে, এই ভেনটা আমাদের শরীরের ভেনগুলো কোথায় যে মিলিত হয় আমরা জানি বা আমরা দেখেছি, আমাদের ভেনগুলো মূলত হার্টে পৌঁছে যায়। সেটা উপরের অংশ থেকে হোক আর নিচের অংশগুলো থেকে হোক, পুরো বডি থেকে ভেনগুলো যে হার্টের রাইট অ্যাট্রিয়ামে মিলিত হয়, রাইট? সো এই ক্ষেত্রে কিছু কিছু ভেন সরাসরি হার্টে যাওয়ার আগে বিভিন্ন অর্গান হয়ে তারপর হার্টে যায়, অর্থাৎ ভায়া হয়ে তারপর যায়। সো এই ভেনটা সরাসরি হার্টে না যেয়ে, লিভারের মধ্যে প্রবেশ করে, দেন লিভার হয়ে লিভার থেকে দেন হার্টের মধ্যে প্রবেশ করে। সো এই কারণে এই ভেনটাকে বলা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। আমি আবারও বলতেছি, এটা একটা ভিলির স্ট্রাকচার, ভিলাসের স্ট্রাকচার সিঙ্গুলার ফর্ম যদি বলি, তাহলে ভিলাসের সবচেয়ে বাইরের যে আবরণ এটা এপিথেলিয়াল সেলের একটা আবরণ দ্বারা আবৃত থাকে। কারণ এপিথেলিয়াল সেলগুলো আবার বিভিন্ন রকম হয়ে থাকে, কলামনার হয়ে থাকে বা কিউবয়েডাল হতে পারে, স্কোয়ামাস হতে পারে। সো এইটা যেহেতু কলামনার স্ট্রাকচারে রয়েছে, এই কারণে ভিলাসের চারিদিকে যে আবরণটা এটা কলামনার এপিথেলিয়াল সেলের একটা আবরণ থাকে। এরপর ভিতরে কি থাকে? ভিতরে যে অংশটা আমরা এখানে রেড অংশটা দেখতে পাচ্ছি, এটা মূলত এই রেড অংশটা মূলত আর্টারি। সো এইখানে রয়েছে ব্লাড ক্যাপিলারিজ। সো আর্টারির পর স্বাভাবিকভাবে এটা ভেন, আর এই ভেনটা যেহেতু সরাসরি হার্টে না যায়, লিভার হয়ে দেন হার্টে পৌঁছায়, এই কারণে এই ভেনটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। আর কি থাকে? লসিকার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ নালী থাকে। এই নালীটাকে ভিলাসের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ নালী থাকে, এই নালীটার নাম হচ্ছে লসিকা নালী। এবার আসো, এই লসিকার নালীটা কোথায় মিলিত হয়? লসিকা নালী হচ্ছে এক ধরনের রস পরিবহন করে, যেগুলোকে লসিকা বলা হয়। সো এই লসিকা নালীটা দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, হার্ট থেকে দুই ধরনের শিরা বের হয়ে গেছে বা ভেইন বের হয়ে গেছে, যে ভেইনগুলো মূলত তোমার নেক বা হেডে পৌঁছে গেছে। এই ভেনগুলোকে বলা হয় জুগুলার ভেন আর সাবক্লেভিয়ান ভেন। আমার এখনো মনে পড়ে, আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন লিজার্ডের আমরা অ্যানাটমি করতেছিলাম।
তখন আমার এক স্যার খুব মজা করে পড়াচ্ছিলেন যে হার্ট, জাস্ট তিনি এভাবে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে হার্টটাকে বোঝাচ্ছিলেন, আর এই বৃদ্ধাঙ্গুল থেকে জাস্ট এই দুটো আঙ্গুল দিয়ে জাস্ট সিমিলার হার্ট থেকে এরকম দুটো ভেন বের হয়ে যায়। এই ভেনগুলো হেড এবং নেকের মধ্যে প্রবেশ করে। সো এই ভেনগুলোর নামে মূলত জুগুলার ভেন অ্যান্ড সাবক্লেভিয়ান ভেন রয়েছে। সো এই জুগুলার ভেন অ্যান্ড সাবক্লেভিয়ান ভেনের মাঝ বরাবর মাঝামাঝি একটা জায়গায় এসে এই লসিকা নালীটা মিলিত হয়। সো আমরা ভিলাসের স্ট্রাকচারের মধ্যে এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম যে এখানে হেপাটিক পোর্টাল ভেন থাকে এবং এর মধ্যে লসিকা নালী থাকে এবং একটা এপিথেলিয়াল সেলের আবরণ দ্বারা আবৃত থাকে, আর হেপাটিক পোর্টাল ভেনটা লিভারের সাথে জয়েন করে, আর লসিকা নালীটা সাবক্লেভিয়ান এবং জুগুলার ভেনের মাঝামাঝি জায়গায় মিলিত হয়। এগুলো ছিল বেসিক। এই বিষয়গুলো বোঝা আমাদের খুবই জরুরি আমাদের খাদ্যবস্তুর শ্বসন সম্পর্কে বোঝার আগে। এবার আসো খাদ্যবস্তুর শ্বসন। আচ্ছা, আমি একটু নোট করে তোমাদেরকে দেখাই। আচ্ছা, খাদ্যবস্তুর শ্বসন এখানে আমরা মূলত আমরা 6 টাইপস অফ ফুড আমরা উই হ্যাভ টেকেন অ্যাকচুয়ালি। সো মেইনলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অর লিপিড, এছাড়াও রয়েছে ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। এনিওয়ে, সো ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার যেগুলো রয়েছে এগুলো সিম্পল ফর্মে থাকে। এটা আমরা একদম ফার্স্ট লেকচারে, এই অর্ধের ফার্স্ট লেকচারে এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে। সো মূলত লার্জ মলিকুল হিসেবে যে অংশগুলো থাকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, সো লার্জ মলিকুল হিসেবে থাকে কার্বোহাইড্রেট, কার্বস লিখলাম, আর প্রোটিন আর লিপিড। আচ্ছা, কার্বোহাইড্রেট গুলো শরীরের বিভিন্ন এনজাইমের সহযোগিতায় মুখে রয়েছে এবং দেন এই যে ডাইজেস্টিভ ক্যানেল এবং মানে যেটা ডাইজেস্টিভ টিউব এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মাধ্যমে ব্রেকডাউন হয়ে ফাইনালি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এই উপাদানগুলোতে পরিণত হয়। আচ্ছা, আমরা গ্লুকোজের কথা লিখলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজের কথা বললাম, গ্যালাক্টোজ, এই উপাদানগুলোতে রূপান্তরিত হয়। আর প্রোটিন এটা লাস্ট ফর্মে আমরা এনগালফ করি, দেন এটা ভেঙে যায় মূলত অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আর লিপিড এটাও মূলত ভেঙে যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, এনিওয়ে, সো এইবার এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো কিভাবে ইন্টেস্টাইনের মানে ভিলাসের মধ্য দিয়ে আমাদের ব্লাড স্ট্রিমের সাথে মিশে যায়, কিংবা অ্যামাইনো অ্যাসিডগুলো কিভাবে মিশে যায়, কিংবা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো কিভাবে ভিলি অতিক্রম করে ব্লাড স্ট্রিমের সাথে মিশে যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখন আমরা আলোচনা করব। আর এই বিষয়গুলো বোঝার আগে মূলত আমাদের এই অংশটা খুব ভালোভাবে বোঝার প্রয়োজন ছিল। এবার আসো প্রথমে আলোচনা করি কিভাবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ অর্থাৎ কার্বোহাইড্রেট ভেঙে যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে রূপান্তরিত হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো কিভাবে আমাদের ব্লাড স্ট্রিমের সাথে মিশে যায় এবং এই ক্ষেত্রে ভিলাস কি ভূমিকা পালন করে। প্রথমে আসো গ্লুকোজ অর্থাৎ এখন তুমি একটু বোঝার চেষ্টা করো যে ইন্টেস্টাইন এর চারিদিকে কি রয়েছে। সো এই ইন্টেস্টাইনের চারিদিকে কি রয়েছে? খাদ্য কণাগুলো রয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম এই ইন্টেস্টাইনের চারিদিকে গ্লুকোজগুলো রয়েছে। এখন এই গ্লুকোজগুলো এই ইন্টেস্টাইনের চারিদিক থেকে এই ভিলাসের পর্দাটা মানে ভিলাসের ভিতরে প্রবেশ করে মূলত এই ব্লাড স্ট্রিমের সাথে মিশে যেতে হবে। এক্ষেত্রে দুইভাবে এটা ভিলাসের মধ্যে প্রবেশ করতে পারে। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যে ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় বাহির থেকে শক্তি দেওয়ার প্রয়োজন পড়বে, এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রক্রিয়া। আর প্যাসিভ ট্রান্সপোর্ট প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় বা যে ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় বাহির থেকে কোনো শক্তি বা বল প্রয়োগ করার প্রয়োজন পড়বে না। যেমন ডিফিউশন বা অসমোসিসের ক্ষেত্রে কি হয়, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কি হয়, মানে প্যাসিভলি মুভ করে, কোনো রকম শক্তি দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, এর মধ্যে ডিফিউশন বা অসমোসিস পড়তে পারে। আর অ্যাক্টিভ
অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে বাহির থেকে শক্তি দেওয়ার প্রয়োজন পড়বে, অর্থাৎ এই যে ভিলাইয়ের চারদিকে বা ভিলাইয়ের চারদিকে যে খাদ্য কণাগুলো রয়েছে, এই খাদ্য কণাগুলো ভিলাইয়ের মধ্যে যে প্রবেশ করবে, এই প্রবেশ করার সময় কখনো কখনো শক্তি দেওয়ার প্রয়োজন পড়বে, অর্থাৎ শক্তির প্রয়োজন পড়বে, কখনো কখনো প্যাসিভলি প্রবেশ করবে। সেটা প্যাসিভলি যখন প্রবেশ করবে সেটা ডিফিউশন বা অসমোসিস প্রক্রিয়ায়। আসো বোঝার চেষ্টা করো। গ্লুকোজের বিষয়টা, কার্বোহাইড্রেট থেকে ভেঙে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই উপাদানগুলো তৈরি করে, এর মধ্যে গ্লুকোজ এই প্যাসিভলি ভিলাইয়ের মধ্যে প্রবেশ করে না। গ্লুকোজ তখনই প্রবেশ করবে যখন এর মধ্যে এর সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে। এখন ইনঅর্গানিক ফসফেটটা কেমনে যুক্ত হবে? ভিলাইয়ের যে মিউকাস স্তর রয়েছে বা মিউকাস যে লেয়ারটা রয়েছে, এখানে এক ধরনের এনজাইম থাকে। এই এনজাইমটা হচ্ছে কাইনেজ এনজাইম। আচ্ছা, আমি লিখে দিই কাইনেজ এনজাইম। এই কাইনেজ এনজাইমের কাজ কি তোমরা কি কেউ বলতে পারবা? কাইনেজ এনজাইমের কাজ এটা হচ্ছে এটিপিটাকে ব্রেক ডাউন করে। যখনই এটিপিটাকে ব্রেক ডাউন করবে তখনই সেখানে এটিপিটাকে যখনই ব্রেকডাউন করবে তখনই এডিপি এবং এটা ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এইবার এই ইনঅর্গানিক ফসফেটটা গ্লুকোজের সাথে যুক্ত হবে। তাহলে গ্লুকোজের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হতে হলে আমার কি প্রয়োজন হচ্ছে? এটিপির প্রয়োজন হচ্ছে। আর এটিপিটা কি? এটিপিটাকে বলা হয় মূলত বায়োলজিক্যাল কয়েন, অর্থাৎ এটিপিটাকে মূলত বলা হচ্ছে শক্তি। তাহলে গ্লুকোজের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করতে হলে আমার শক্তির প্রয়োজন পড়তেছে। বিষয়টা কি বুঝতে পারতেছো তোমরা? আমার শক্তির প্রয়োজন পড়তেছে। সো এই যে মুভমেন্টটা, এই যে ট্রান্সপোর্টটা মূলত এটিপির সহযোগিতাই হচ্ছে। এই কারণে এই মুভমেন্টটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়। সো আবারও আসো, এখানে আসো, স্লাইডে আসো। সো গ্লুকোজটা অ্যাক্টিভলি ভিলাসের মধ্যে প্রবেশ করে। ভিলাসের কোথায় প্রবেশ করে? হেপাটিক পোর্টাল শিরার মধ্যে প্রবেশ করবে। এবার এটা যখন হেপাটিক পোর্টাল শিরার মধ্যে প্রবেশ করবে তখন এই ব্লাডের সাথে মিশে যে এটা পর্যায়ক্রমে লিভার, অ্যান্ড দেন লিভার থেকে হার্ট, অ্যান্ড দেন হার্ট থেকে থ্রু আউট আওয়ার বডি এটা পরিবাহিত হবে। এইভাবেই মূলত গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে পরিবাহিত হয়। এবার কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ ছাড়া যে অন্যান্য উপাদানগুলো তৈরি হয়, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ, এই উপাদানগুলো কোনো শক্তির সহযোগিতা ছাড়াই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ প্যাসিভ ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ব্লাড স্ট্রিমের মধ্যে, অর্থাৎ হেপাটিক পোর্টাল শিরার মধ্যে প্রবেশ করে। দেন হেপাটিক পোর্টাল শিরা থেকে লিভার, দেন লিভার থেকে হার্ট, দেন হার্ট থেকে থ্রু আউট আওয়ার বডিতে প্রবেশ করে। এবার আসো প্রোটিনের কথা। হ্যাঁ, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন কার্বোহাইড্রেট কিভাবে পরিশোষিত হয় আমাদের বডিতে। এবার আমরা আলোচনা করতেছি কিভাবে প্রোটিনগুলো পরিশোষিত হয়। প্রোটিন থেকে মূলত অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড আবার দুই রকম হয়। এটা হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিড আর আরেকটা হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড। ঠিক সিমিলারলি এল অ্যামাইনো অ্যাসিড এটিপিটাকে ইউজ করে, অর্থাৎ শক্তি ব্যবহার করে হেপাটিক পোর্টাল শিরার মধ্যে প্রবেশ করে এবং হেপাটিক পোর্টাল শিরা থেকে যথাক্রমে লিভার হয়ে হার্ট, দেন থ্রু আউট আওয়ার বডি পৌঁছে যায়। আর ডি অ্যামাইনো অ্যাসিডটা এটা শরীরের মধ্যে প্রবেশ করতে, অর্থাৎ ভিলাসের মধ্যে প্রবেশ করতে কোনো রকম এনার্জি প্রয়োজন হয় না। প্যাসিভলি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ডি অ্যামাইনো অ্যাসিডটা হেপাটিক পোর্টাল শিরার মধ্যে প্রবেশ করে এবং পূর্বের নিয়ম অনুযায়ী জাস্ট সিমিলার টু গ্লুকোজ অ্যান্ড এল অ্যামাইনো অ্যাসিড লিভার হয়ে হার্ট দিয়ে আমাদের পুরো বডিতে পৌঁছে যায়। সো এটা ছিল অ্যামাইনো অ্যাসিড পরিশোষণের বা অ্যামাইনো অ্যাসিড শোষণের সিস্টেম বা প্রক্রিয়া। এবার আসো লিপিড কিভাবে পরিবাহিত হয় আমাদের বডিতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আচ্ছা, এখানে লক্ষ্য করো
আমরা ছবিতে যাচ্ছি, তার আগে এখানে তোমাদেরকে একটু বোঝাই। লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। তাহলে এটা অনেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া আমরা পড়েছিলাম না, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, আবার অ্যামোনিয়াকে যদি তুমি ভাঙো তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাবা। ঠিক সিমিলারলি লিপিডকে যদি তুমি ভাঙো বা আমাদের শরীরের মধ্যে লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে, পরবর্তীতে আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল জয়েন হয়ে পুনরায় আবার লিপিড তৈরি করে। তো এক্ষেত্রে কি ঘটনাটা ঘটে আসো। সো এই যে ভিলাসের মাঝখানে যে নালীটা তোমরা দেখতে পাচ্ছ, ভিলাসের মাঝখানে যে নালীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লসিকা নালী। সো লিপিড থেকে যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা তৈরি হয়, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ভিলাসের সবচেয়ে বাইরের যে আবরণ অর্থাৎ স্তম্ভাকার আর কলামনার এপিথেলিয়াল সেল, এই কলামনার এপিথেলিয়াল সেলের মধ্যে প্রবেশ করে। কিভাবে? ধরো যে এইখানে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এখানে রয়েছে চারিদিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রয়েছে। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, মানে কনসেন্ট্রেশন যখন বেশি হয়, ভিতরে কনসেন্ট্রেশন যখন কম হয়, অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যখন তৈরি হয়, তখন ঠিক ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কলামনার এপিথেলিয়াল সেলের মধ্যে প্রবেশ করে। এবার কলামনার এপিথেলিয়াল সেলের মধ্যে যখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল প্রবেশ করে, তখনই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পুনরায় যুক্ত হয়। ধরো যে এরকম একটা লিপিড আবার তৈরি করে। এটা এই অংশটা কোথায় তৈরি করতেছে? এই এপিথেলিয়াল কলামনার এপিথেলিয়াল সেলের মধ্যে। এবার যখনই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পুনরায় একত্রিত হয়ে লিপিড তৈরি করে, তখন এই লিপিডের মধ্যে একটা প্রোটিনের আবরণ চলে আসে। এই প্রোটিনের আবরণটা কোথা থেকে আসবে? জাস্ট এই এপিথেলিয়াল সেলের মধ্যেই প্রোটিন থাকে, এই এপিথেলিয়াল সেল থেকে প্রোটিনের আবরণটা চলে আসে। সো তাহলে মাঝখানে রয়েছে লিপিড, আর সবচেয়ে লিপিডের বাইরে একটা স্তর চলে আসে, এই স্তরটাকে বলা হয় প্রোটিন। এইবার এই লিপিড এবং প্রোটিনের এই স্তরটাকে বলা হয় লিপোপ্রোটিন বলা হয়। এর আরো একটা নাম হচ্ছে কাইলোমাইক্রন। এবার এই কাইলোমাইক্রনগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জাস্ট কলামনার এপিথেলিয়াল সেল থেকে লসিকার মধ্যে প্রবেশ করে। তোমরা কি বুঝতে পারলে বিষয়টা? আমি আরো একবার তোমাদের জন্য রিপিট করতেছি। প্রথমত, আমি যখন লিপিড খাচ্ছি বা তুমি যখন ফ্যাট জাতীয় খাবারটা খাচ্ছ, তাহলে এই ফ্যাট জাতীয় খাবারটা ভেঙে যায় তোমার শরীরের যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা ডাইজেস্টিভ ক্যানেল রয়েছে, এর মাধ্যমে এটা ভেঙে যাচ্ছে। ভেঙে যে কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এপিথেলিয়াল সেলের মধ্যে প্রবেশ করে। যখন এটা এপিথেলিয়াল সেলের মধ্যে প্রবেশ করে, তখন পুনরায় এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আবার জয়েন হয়ে লিপিড তৈরি করে। এই লিপিড তৈরি করার সাথে সাথে এপিথেলিয়াল সেল থেকে এক ধরনের প্রোটিন এসে লিপিডটাকে ঘিরে ধরে। যখন প্রোটিন এসে লিপিডটাকে ঘিরে ধরে, তখন যে অবস্থাটা তৈরি করে, তখন ভিতরে কি থাকে? লিপিড, বাইরে কি থাকে? প্রোটিন। তখন একে একসাথে বলা হয় লিপোপ্রোটিন বলা হয়। আর এটা আরো একটা নাম হচ্ছে কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনগুলোকে এই এপিথেলিয়াল সেল এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে মাঝখানে যে লসিকা নালী রয়েছে, এই লসিকা নালীর মধ্যে প্রবেশ করিয়ে দেয়। বুঝতে পারছো বিষয়টা? এবার আসো, এই লসিকা নালীটা কোথায় যে মিলিত হয়েছে, একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। লসিকা নালীটা জাস্ট এই পথ দিয়ে যে হার্ট থেকে নেক এবং হেডের মধ্যে যে ভেনগুলো গেছে, দুটো ভেন মেনলি, সাবক্লেভিয়ান ভেন অ্যান্ড জুগুলার ভেন। এই সাবক্লেভিয়ান ভেন অ্যান্ড জুগুলার ভেনের মাঝামাঝি অংশে এসে মিলিত হয়। সো এই মাঝামাঝি অংশ যখন মিলিত হবে, তখন এই ভেনের মধ্যে কি রয়েছে? ব্লাড রয়েছে। সো এই লসিকা নালী থেকে এই কাইলোমাইক্রনগুলো, যেটা মূলত লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিনের যে মিশ্রণ, এই লিপিড এবং প্রোটিনের মিশ্রণটা সাবক্লেভিয়ান ভেন এবং জুগুলার ভেনের মাঝামাঝি জায়গায় এসে ব্লাডের সাথে মিশে যায়। এবার ব্লাডের সাথে যদি মিশে যায়, তাহলে লিপিডটা তো আমি সরাসরি আমার বডি গ্রহণ করতে পারবে না, আমার ব্লাড সরাসরি এটাকে নিতে পারবে না। যদি নিতেই পারতো, তাহলে তার এত পথ অতিক্রম করে ভাঙার প্রয়োজন পড়তো না। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হওয়ার প্রয়োজন
ছিল না। সো আমার বডি তো এভাবে এই কমপ্লেক্স ফর্মটাকে অ্যাবজর্ব করতে পারবে না। সো এই ক্ষেত্রে কি হয়, ব্লাড যখনই এই লসিকা নালীটা এই লিপোপ্রোটিনটাকে ব্লাডের মধ্যে প্রবেশ করায়, তখন ব্লাডের প্লাজমা থেকে লাইপেজ নামক এক ধরনের এনজাইম চলে আসে। আর এই লাইপেজ এনজাইমটা পুনরায় এই লিপোপ্রোটিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করে। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পরবর্তীতে ব্লাডের সাথে হার্ট হয়ে আমাদের পুরো বডিতে প্রবেশ করে। মাঝে মাঝে এখানে যদি এটা যদি অ্যাবজর্ব না হয় বা না ভেঙে যায়, তখন এখানে মাঝে মাঝে স্তর তৈরি করে বা এখানে ফ্যাটের একটা লেয়ার তৈরি করে। এই ফ্যাটের লেয়ার আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, তখন এখানে একটা ব্লক তৈরি করে আর কি, হার্টের ব্লকের কথা আমরা জানি। এনিওয়ে, সো এইভাবে আমরা যা দেখলাম যে এইভাবে লিপিডটা মূলত আমাদের বডিতে শোষিত হয়। সো আমরা কিন্তু মেন তিনটে বিষয়ে আলোচনা করেছি, কার্বোহাইড্রেট আলোচনা করেছি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এই তিনটাই তো মূলত আমরা লাস্ট ফর্মে আমরা আমাদের বডিটা গ্রহণ করে, দেন এটা ভেঙে মূলত আমাদের বডিতে অ্যাবজর্ব করে সিম্পল ফর্মে, যেটা আমরা দেখলাম। সো এখন বাকি থাকলো পানি, ভিটামিন অ্যান্ড মিনারেলস। পানি কি হয়? পানিটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে প্যাসিভলি আমাদের ব্লাডের মধ্যে প্রবেশ করে এবং বাকি যে অংশগুলো সেটা ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত যায় এবং বৃহদান্ত থেকে মূলত আমাদের যে মানে মল ত্যাগে সাহায্য করে বাকি পানিগুলো আর কি। সো এই ছিল পানির কথা। অ্যান্ড খনিজ লবণ মূলত অ্যাক্টিভলি আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়, অর্থাৎ ভিলাসের মধ্যে অ্যাক্টিভলি, অর্থাৎ খনিজ লবণ পরিশোষণের জন্য মূলত এটিপির প্রয়োজন হয় বা শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটাকে ইউজ করে অ্যাক্টিভলি খনিজ লবণ পরিশোষিত হয়। আর ভিটামিনসগুলোর মধ্যে আবার দুই রকমের ভিটামিন থাকে। কিছু কিছু ভিটামিন থাকে যেমন ভিটামিন বি, ভিটামিন সি, এই ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় হয়। আর বাকি যে ভিটামিনগুলো থাকে, ভিটামিন এ, ভিটামিন ডি, ই অ্যান্ড কে, এগুলো তো তোমরা জানো চর্বিতে এই ভিটামিনগুলো দ্রবণীয়। সো পিত্ত লবণের সহযোগিতায় এই ভিটামিন এ, ডি, ই, কে গুলো ভিলাসের মাধ্যমে শোষিত হয়, অ্যাবজর্ব হয় আমাদের বডিতে। আর বাকি ভিটামিন বি ও সি অ্যাক্টিভলি কিংবা প্যাসিভলি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। সো এই ছিল মূলত আমাদের শরীরের মধ্যে খাদ্যবস্তুর শোষণ প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর মধ্যে ঘোষণা করতেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওরে মানুষ, তোরে তো আমি অনেক ভালোভাবে তৈরি করেছি, অনেক সুন্দরভাবে তৈরি করেছি, সুন্দর অবয়বে তৈরি করেছি, আহসানু তাকওয়িম। সো এইখানে মানে আমাদের শরীরের ভিতরে যে কত নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলো তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি জানতে পারবো না। আর এই নিদর্শনগুলো জানার জন্য তোমাকে যে স্পেসিফিক্যালি সায়েন্সের স্টুডেন্টই হইতে হবে, বায়োলজির স্টুডেন্টই হইতে হবে, ইটস নট নেসেসারি। তুমি পড়াশোনা না করলেও মানে তুমি মানে একাডেমিক্যালি পড়াশোনা না করেও এই বিষয়গুলো কিন্তু দেখতে পারো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা জারিয়াতের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের মধ্যে তো অনেক নিদর্শন রয়েছে। তোমার কি মনে হয় না এই যে খাবার শোষণের যে প্রক্রিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ একটা নিদর্শন, একটা বিশেষ নিয়ামত, তাহলে তুমি কেন দেখবা না, কেন এটা নিয়ে গবেষণা করবো না? এটাই আল্লাহ বলতেছেন এরপরে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা হে মানুষ এবং জিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। সো এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।